লিভারপুলের হয়ে নিজের সর্বশেষ ম্যাচটা খেলে ফেলেছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের জার্সি গায়ে এই উইঙ্গারের অর্জন কি কি? কতগুলো গোল করেছেন, কতগুলো অ্যাসিস্ট করেছেন, কোন কোন তালিকার এক নম্বরে রয়েছেন মোহাম্মদ সালাহ? এই সকল স্ট্যাটিস্টিক্স, এই সকল তথ্য উপাত্ত আমার মনে হয় সবাই জানেন, কাউকে নতুন করে বলার কিছু নেই। স্পেশালি আপনি যদি লিভারপুলের সাপোর্টার হয়ে থাকেন, আপনার খুব সম্ভবত এই সকল তালিকা বা এই ধরনের তথ্যগুলো, ফ্যাক্টসগুলো মুখস্থ হয়ে গিয়েছে। কিন্তু আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য ওই সকল অর্জন নিয়ে কথা বলা না, বা ওই সকল নাম্বারস বা স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলা না, সেটা তো আপনারা সবাই জানেনই। আজকে বরং সালাহকে নিয়ে একটু গল্প করা যাক, যে এক্স্যাক্টলি ওই সকল নাম্বারস এবং স্ট্যাটিস্টিক্স ছাড়াও সালাহ কেন অনন্য, সালাহ কেন সবার থেকে আলাদা, স্পেশালি ইন টার্মস অফ প্রিমিয়ার লিগ। হোয়াট সেটস মোহাম্মদ সালাহ অ্যাপার্ট ফ্রম অল দোজ নাম্বারস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স? দেখেন, সালাহ এমন একজন খেলোয়াড়, আমার মনে হয় না লিভারপুল সাপোর্টার বাদে কেউ তাকে নিজের পছন্দের খেলোয়াড়দের তালিকায় খুব বেশি রাখবেন। মেসি যেমন মৌমাছির মতো মুভমেন্টে ড্রিবল করে স্পিড বাড়িয়ে কমিয়ে চোখে জাদুর পরশ ছড়িয়ে দেন, সালার খেলা চোখে অতটা প্রশান্তি দেয় না। নেইমারের এক রেইনবো ফ্লিক যেমন বিশ্বজোড়া কোটি কোটি ভক্তদের মুখের ভাষা কেড়ে নেয়, সালাহ অমনটাও করেননি কখনো। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো দৃষ্টিনন্দন স্টেপ ওভারের ঝলকও নিয়মিত দেখা যায়নি সালার পায়ে। ফুটবল অ্যাস্থেটিক বলে যে একটা টার্ম রয়েছে, নান্দনিকতা, সেই নান্দনিক ফুটবলারের তালিকায় সালাহকে রাখবেন এমন মানুষ আছেনই অনেক কম। তাদের মধ্যে অন্তত 80 থেকে 90% হয়তোবা লিভারপুলের সাপোর্টার। কিন্তু তাও মোহাম্মদ সালাহ অনন্য কেন? যে কোনো খেলোয়াড় কেনার পেছনে ডেটা ও বিভিন্ন মেট্রিক্সের ভূমিকা যে কতটা বেশি, যে কোনো রিক্রুটমেন্ট করার আগে ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় করা হচ্ছে কি না, সেটা বের করার জন্য স্ট্যাটিস্টিক্স ও তার সফল প্রয়োগের অবদান যে কতটুকু, বিশ্বে মোহাম্মদ সালার আগে এত সফলভাবে সেটা নিজের পুরো ক্যারিয়ারে ফুটিয়ে তুলতে পেরে কোনো একটা ক্লাবের দীর্ঘ ট্রফি খরা কেউ ঘোচাতে পেরেছেন বলে আমার কাছে মনে হয় না। যার পুরোটা সুফল পেয়েছে লিভারপুল। অল রেডদের ডেটা রেভলিউশনের পোস্টার বয় এই মোহাম্মদ সালাহ, যিনি এই আধুনিক ফুটবলে প্রমাণ করেছেন খেলার মধ্যে অ্যাস্থেটিক তেমনটা নাও থাকতে পারে, খেলার স্টাইল দেখে সবসময় চোখ জুড়াতে নাও পারে, কিন্তু তাই বলে আউটপুটে কমতি কখনো হবে না। একজন খেলোয়াড়ের এফিসিয়েন্সি সফলভাবে ম্যাক্সিমাইজ করতে পারলে কি হতে পারে, সেটা গত 1.5 দশকে অ্যাটাকারদের মধ্যে মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর বাইরে হয়তো মোহাম্মদ সালাই সবচেয়ে বেশি এবং সবচেয়ে সফলভাবে করে দেখিয়েছেন। লিভারপুলে খেলেছেন 9টা মৌসুম। এই 9 মৌসুমের মধ্যে একমাত্র ফ্লপ মৌসুম বলা যেতে পারে সদ্য শেষ হওয়া এই মৌসুমটাকেই, যে মৌসুম শেষে তিনি ক্লাবই ছেড়ে দিলেন। বাকি 8 মৌসুমে যা যা করেছেন, মেসি ও রোনালদো বাদে কনসিস্টেন্টলি এই লেভেলের আউটপুট দেওয়ার সক্ষমতা কোনো উইঙ্গার দেখিয়েছেন কিনা আমি অন্তত জানি না। মেসি রোনালদোর সঙ্গে তার মিল আরও একটা জায়গায়। পুরো ক্যারিয়ার জুড়ে অন্যান্য সবার চেয়ে মেসি আর রোনালদোকে আলাদা করেছে তাদের নিয়মানুবর্তিতা, ফিট থাকার প্রতি ডেডিকেশন এবং যে কোনো ট্যাকটিক্সে যে কোনো ভূমিকায় অ্যাডাপ্ট করে নিজেকে কনসিস্টেন্টলি মডার্ন ফুটবলে রেলেভেন্ট রাখার সক্ষমতা। আমার এখনও মনে পড়ে সালাহ যখন লিভারপুলে প্রথম যোগ দেন, তখন আমি আমার একটা বড় ভাইকে সালার প্লেইং স্টাইল সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম যে সালাহ কেমন খেলেন। সেই বড় ভাইটা ইটালিয়ান সেরিয়া রেগুলারলি ফলো করতেন। তিনি আমাকে বলেছিলেন, অনেক স্পিডি একটা খেলোয়াড়, সাইড লাইন বরাবর স্পিডে ডিফেন্ডারকে বিট করবে, কিন্তু বিট করতে করতে এক দৌড়ে কর্নার ফ্ল্যাগ পর্যন্ত পার হয়ে যাবে, তেমন এন্ড প্রোডাক্ট পাওয়া যাবে না। চেলসি, এস রোমা আর ফিওরেন্তিনার হয়ে সালার স্পিড এরকম কারেন্টের মতোই ছিল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। হয়তো ইউর্গেন ক্লপ নিজেও সেটাই নোটিস করেছিলেন দেখেই রাইট উইংয়ে সালাহ নয়, বরং বায়ার লেভারকুসেনের জার্মান মিডফিল্ডার ইউলিয়ান ব্র্যান্ডকে চেয়েছিলেন খুব করে। চেলসির হয়ে ফ্লপ হওয়াটাও সালাহকে সাপোর্ট দেয়নি তেমন, কিন্তু লিভারপুলের ডেটা টিম, টেকনিক্যাল ডিরেক্টর মাইকেল এডওয়ার্ডস, হেড অফ রিক্রুটমেন্ট ডেভ ফ্যালোস, চিফ স্কাউট ব্যারি হান্টার, ডেটা রিসার্চের প্রধান ইয়ান গ্রেহাম বিভিন্ন ডেটা আর স্ট্যাটিস্টিক্স দেখিয়ে আমাদেরকে জানিয়েছিলেন যে চেলসির হয়ে ফ্লপ করলেও লিভারপুলের হয়ে ফ্লপ করার সম্ভাবনা একদম শূন্যের কোঠায়। ইউর্গেন ক্লপ যেন চোখ বন্ধ করে সালাহকে কেনেন, শেষমেশ সেটাই হয়। অবশ্য চেলসিতে ফ্লপ করার ব্যাপারটা যে শুধুমাত্র একটা গ্লিচ ছাড়া কিছুই নয়। সালাহ যে কোনো টিমের হয়ে গোল আর অ্যাসিস্টের দুর্দান্ত আউটপুট দিতে পারবেন, সেটা বুঝতে পেরেছিলেন এডওয়ার্ডস আর গ্রেহামের মতোই আরেকজন ডেটা গাই। তার নাম ছিল লিউক ব্রন।
এএস রোমার অ্যানালিটিক্স হেড হিসাবে যিনি সালাহ পেছনে 15 মিলিয়ন ইউরো খরচ করতে একদমই সময় নেননি। কারণ ওই একটাই, তার কাছে মনে হয়েছিল মাঠে সালার মুভমেন্ট, সালার বল প্রোগ্রেস করার ক্ষমতা ও গোলমুখে তার প্রোডাক্টিভিটি সব কিছুই ইঙ্গিত দেয় একদিন তিনি বিশ্বের অন্যতম সেরা গোল স্কোরিং উইঙ্গারে পরিণত হবেন। মেসি আর রোনালদোর মতো সালারও যে অ্যাডাপ্টেবিলিটি আছে সেই কথা বলেছিলাম একটু আগেই। নিজেকে বারবার রিইনভেন্ট করেছেন যাতে আধুনিক ফুটবলের রেলেভেন্ট থাকতে পারেন, সেরাদের কাতারে থাকতে পারেন। ফিওরেন্তিনা আর চেলসিতে যখন খেলতেন তখন ছিলেন একটা স্পিডি উইঙ্গার, নিজের স্পিড দিয়ে প্রতিপক্ষকে বিট করতে চাইতেন। আউটপুট তেমন ছিল না, কিন্তু খেলার স্টাইলে সেই ছাপটা ছিল যে ভালো কোচের আন্ডারে খেললে নিজের আউটপুট বাড়াতে পারবেন বহু বহু গুণ। ইনসার্ট ইউর্গেন ক্লপ। ক্লপের কোচিংয়ে স্পিডের বাইরেও নিজের অন্যান্য স্কিল আর অ্যাবিলিটিগুলো বাড়াতে শুরু করলেন সালাহ। স্পিড দিয়ে ডিফেন্ডারদের বিট করতে চাইতেন, কারণ তিনি জানতেন শক্তিশালী ডিফেন্ডারদের ছিটকে দেওয়ার মতো বডি স্ট্রেংথ নেই তার। গোল স্কোরিং উইঙ্গার হওয়ার জন্য, গোল করার জন্য তাকে বক্সে ঢুকতে হবে অনেক অনেক বেশি। আর বক্সে ঢোকা মানে প্রতিপক্ষের মেইন সেন্টার ব্যাকদের ফিজিক্যালিটিতে হারিয়ে বক্সে শট নেওয়া শুরু করতে হবে অনেক বেশি। এটা ভেবেই কিনা জিমে সময় কাটানো শুরু করলেন অনেক বেশি। আমরাও সালাকে বক্সে আরও বেশি বেশি ঢুকতে দেখলাম, গোল করতে দেখলাম। তার হোল্ড আপ গেমও হয়ে গেল একদম আদর্শ নাম্বার 9-এর মতো। উইং থেকে নিজে বল বের করে না আনতে পারলেও তার ওয়ার্ল্ড ক্লাস লেভেলের হোল্ড আপ গেম দিয়ে বল সাধারণত হারাতেন না। ক্লপের কোচিংয়ে ডিবক্সের মধ্যে নিজের মুভমেন্ট, পজিশনিং, সতীর্থদের সঙ্গে ছোট ছোট ফুটওয়ার্কের মাধ্যমে কম্বিনেশন করে ডেঞ্জারাস জায়গায় চলে যাওয়ার সক্ষমতার মতো অ্যাসপেক্টগুলো তার খেলার মধ্যে বেশি দেখা শুরু করলাম আমরা। উইংয়ে থাকার সময় বা উইং থেকে বক্সে ঢোকার সময় আজাইরা এমন কিছু করার চেষ্টা করতেন না যাতে গোল করার সিচুয়েশন হ্যাম্পার হয়। এমনিতেও ওয়ার্ল্ড ক্লাস ড্রিবলার কখনোই ছিলেন না, তাই তখনই ড্রিবল করার অ্যাটেম্প্ট নিতেন যখন ড্রিবল করে লাভ হয়। তাছাড়া নিজের মুভমেন্ট, ছোট স্টেপের মাধ্যমে কম্বিনেশন আর শর্ট পাস দিয়ে স্পেস ওপেন করতেন, যে স্পেস গোল করার চান্স সৃষ্টি করত লিভারপুলের সামনে। ওদিকে ইউর্গেন ক্লপও বুঝতে পেরেছিলেন মাঠের ডান দিকে থাকা দুই রত্ন সালাহ আর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের কাছ থেকে আরও বেশি আউটপুট নেওয়ার জন্য রাইট সাইডেড মিডফিল্ডার হিসাবে টেকনিক্যাল কাউকে খেলানো গেলে খুবই ভালো হবে। যে কারণে কখনো অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেন, কখনো ফিলিপ কুটিনিও, কখনো নাবি কেইতা বা কখনো ডমিনিক জবোসলাইয়ের মতো মিডফিল্ডারকে নিয়ে ট্যাকটিক্স সাজাতে চেয়েছেন ক্লপ। কিনতে চেয়েছিলেন নাবিল ফেকিরকে। তবে ক্লপ আর সালার কপাল খারাপ, ওই পজিশনে জর্ডান হেন্ডারসনের মতো টেকনিক্যালি লিমিটেড একজন খেলোয়াড়ই খেলে গিয়েছেন বেশিরভাগ সময়। হেন্ডারসনের জায়গায় আরও টেকনিক্যাল খেলোয়াড় খেললে, অক্সলেড-চেম্বারলেন বা কেইতার মতো খেলোয়াড়েরা ইনজুরি সমস্যায় বেশি না পড়লে সালার আউটপুট আরও বেশি হতো বলে আমার বিশ্বাস। যেটার সবচেয়ে বড় প্রমাণ গত মৌসুম, যখন সালার পেছনে ওই রোলে খেলেছিলেন ডমিনিক জবোসলাই। গোল করা ও করানোর দিক দিয়ে এত সফল সিজন অন্য কোনো অ্যাটাকার প্রিমিয়ার লিগের ইতিহাসে কখনো কাটাতে পেরেছেন বলে আমি অন্তত জানি না। ইট ইজ অল অ্যাবাউট এফিসিয়েন্সি অ্যান্ড অল অ্যাবাউট আউটপুট। আর আউটপুট বলতে তো শুধু গোল করা নয়, করানোও রয়েছে। লিভারপুলের হয়ে ক্যারিয়ার যত এগিয়েছে, গোল করার পাশাপাশি করানোর দিকেও মনোযোগী হয়েছেন সালাহ। বুঝেছিলেন টপ লেভেলের ক্লাবে দীর্ঘদিন রেলেভেন্ট থাকতে হলে শুধু গোল করাই যথেষ্ট নয়, অলরাউন্ড ফুটবলে আনতে হয় উন্নতি। 2022 সালে সালাহ আর সাদিও মানে দুজনের চুক্তি শেষ হতে চলেছিল। দুজনের সঙ্গে চুক্তি নবায়ন করা বেশ বড় একটা টাকার ধাক্কা। লিভারপুল দুজনের পেছনেই বেশি টাকার চুক্তি নবায়ন করতে চায়নি। শেষমেশ দেখা গেল মানের পেছনে না গিয়ে সালার চুক্তি নবায়ন করার জন্যই উঠে পড়ে লাগলো লিভারপুল। কারণ একটাই, দুইজনই ওয়ার্ল্ড ক্লাস গোল স্কোরিং ফরওয়ার্ড হলেও সালাহ ততদিনে গোল করানোর ক্ষমতার দিক দিয়েও অনেক এগিয়ে গিয়েছিলেন মানের চেয়ে। শেষমেশ লিভারপুল চুক্তি নবায়ন করে সালাহর সঙ্গে, আর সাদিও মানে যোগ দেন বায়ার্ন মিউনিখে। সালাহকে নিয়ে লিভারপুলের ডেটা ডিপার্টমেন্ট যে আবারও সঠিক ছিল সেটা প্রমাণ হয়ে যায় বায়ার্নের হয়ে সাদিও মানের সাদামাটা পারফরমেন্সে। কিন্তু বয়স তো কাউকে ক্ষমা করে না। বয়স আস্তে আস্তে বশ মানিয়ে ফেলেছে মোহাম্মদ সালাহকে, যে কারণে এখন আর ড্রিবল করতে পারেন না। 1 ভার্সেস 1 সিচুয়েশনে যে কোনো ডিফেন্ডারের কাছে সহজেই বিট হয়ে যান। স্পিড তো কমেছেই, আগের সেই বিশ্বজয়ী দলের প্রায় সবাই বিদায় নিয়েছেন একে একে। দলে এসেছেন ফ্লোরিয়ান ভার্টস, আলেকজান্ডার আইজ্যাক এবং হুগো একিতিকের মতো ফরওয়ার্ডেরা, যাদের প্লেইং স্টাইল সালার সঙ্গে তেমন মেলে না। সালা পরবর্তী যুগের কথা চিন্তা করেই যাদের ক্লাবে নিয়ে আসা। সালা নিজেও সেটা বুঝতে পেরেছিলেন দেখেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে এবার হয়তো চলে যেতে হবে। ফুটবল বিশ্ব সালাকে মনে রাখবে এমন একজন গোল স্কোরিং ফরওয়ার্ড হিসাবে, যার মুভমেন্ট বা অ্যাকশনে তেমন নান্দনিকতা না থাকলেও নান্দনিকতা ছিল তার এফিসিয়েন্সি আর আউটপুটে। ঠিক যেন ল্যাবে বানানো সেই আদর্শ ফরওয়ার্ড, যার কাছ থেকে ভুরি ভুরি গোল আর অ্যাসিস্ট পাওয়া যাবে একজন আদর্শ নাম্বার 9-এর মেন্টালিটি, ফিজিক্যালিটি, হোল্ড আপ গেম আর স্পিড।
যে হোল্ড আপ গেম আর স্পিডে ছিটকে যেত বিশ্বের বাঘা বাঘা সব সেন্টার ব্যাক আর ডিফেন্সিভ মিডফিল্ডাররা। ইতিহাসের পাতায় নিজেকে অমর করে রাখার জন্য এর থেকে খুব বেশি কিছু কি লাগে?